বাট আমার পেটে এখনো 3টে স্টিচ রয়েছে। স্টিচ কেন জানি না আমি এতটা স্ট্রং হয়ে গেছি বা হতে পেরেছি যে আমি অপারেশন করাতে গেছি, সেখানেও সবাই আমার ভিডিও দেখতে চালিয়ে আমার কিছু জানতেও পারিনি। একটা কেবিনের মধ্যে 4টে দেওয়াল। এই সিরামটা খুব ভালো একটা সিরাম, ল্যাকমির, এটা ইউজ করতে পারো। আর ওভারিতে একটা সিস্ট আছে অ্যান্ড একটা অ্যাপেন্ডিক্স আছে, সেটাকে ইমিডিয়েটলি সার্জারি করতে হবে। যে ফেস ওয়াশের নেম আছে 4টে থেকে 7টা, এই টাইমটার মধ্যে তোমাকে এতগুলো ইঞ্জেকশন দেওয়া হয়েছে, প্রায় 6 থেকে 7টা। তো এর মধ্যে আর ইঞ্জেকশন দেওয়া যাবে না। 2জনের পরে হবে অপারেশন, এই আর 3জনের পরে হবে অপারেশন, এরকম। আমার একটা সেই ভাইবা দিতে যাবো এরকম ফিল আসছিল। অ্যান্ড অ্যানাস্থেসিয়া করায় আমার পুরো বডিটা অবশ হয়ে গেছিল। Hey my pretty people, good morning, welcome back to the channel. আমি সৌমিলি, obviously তোমাদের আহামরি। সো ফার্স্ট অফ অল বলে রাখি, একদমই লাফাঝাপি করে ভিডিও আমি বানাতে পারবো না এখন, কারণ আমার ফিজিক্যাল কন্ডিশন ইজ নট ওয়েল। স্টিল আমি এখনো ফিজিক্যালি খুব খারাপ অবস্থা আমার। কেন সবটা বলবো, বাট তার আগে ভিডিওটার টাইটেল, থাম্বনেল সবকিছু দেখে আই গেস তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটার টপিক কি। আমি তাও একবার বলে দিই, রিসেন্টলি আমার ফেসটা তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনে কিছু আমি পিকচার অ্যাড করে দিচ্ছি বা ভিডিও অ্যাড করে দিচ্ছি। আমার স্কিনের খুব খারাপ হয়ে গেছিল, আমার স্কিন মানে দুর্গাপুজোর আগে টাইমটায় বা দুর্গাপুজোর টাইমটাও বলতে পারো যে আমার স্কিন কোনোদিন আগে অতটা খারাপ হয়নি যতটাই রিসেন্টলি খারাপ হয়েছিল। অ্যাকনে, ব্রেকআউটস, আমার স্কিন পুরো খারাপ হয়ে গেছিল। তো সেটাকে আমি কিভাবে কমালাম, অ্যান্ড আমার মনে হয় যে তোমাদেরও জানাটা দরকার যে স্কিনে এরকম টাইপের প্রবলেম আমাদের সবার হতে পারে। তো সেটা হলে আমরা কিভাবে কি কমাবো, কি ইউজ করব না ইউজ করবো। তোমরা আমাকে অনেকেই ডিএম করো যে দিদি স্কিন খারাপ হয়ে গেছে, ডার্ক সার্কেলস যাচ্ছে না, অ্যাকনে যাচ্ছে না, পিম্পল যাচ্ছে না, কিভাবে কি করব। তো আমার মনে হলো যে একটা ডিটেল ভিডিও আমি দিই যে আমার স্কিনেও সেম প্রবলেমটা হয়েছিল, তো তোমাদের সাথে এটা হলে কি করা উচিত। বাট এই সব কিছুর আগে আমার মনে হয় আমার হেলথ আপডেটটা তোমাদেরকে দেওয়া উচিত, কারণ আমার এক্সপেকটেশনস এর বাইরে গিয়ে তোমরা কিছু মানুষ, মানে কি বলবো, আমি কখনো যেটা ভাবিনি এত ভালোবাসা পাবো যে দিদি তোমার কি হয়েছে, দিদি তুমি কেমন আছো, অ্যান্ড মনে রেখে 2 দিন 3 দিন পর পর অ্যান্ড এখনো ফলো আপ রাখছো তোমরা, দিদি এখন কেমন আছো, বেটার আছো কিনা, ডিসচার্জ হয়েছো কিনা। এগুলো আমি কখনো এক্সপেক্টও করিনি, তোমরা জানতে চাইছো। বাট সবাইকে তো আলাদা আলাদা ভাবে রিপ্লাই করাটা পসিবল না আমার পক্ষে। বাট আমি স্টিল ট্রাই করছি যে সবাইকে আলাদা আলাদা করেই রিপ্লাই করার, কারণ তোমরা আলাদা আলাদা করেই সবাই আমাকে জিজ্ঞেস করছো দিদি কি হয়েছে, এত ভালোটাই বা কে বাসে আমাদেরকে। তো রিসেন্টলি দুর্গাপুজোর সময় আর কি, মানে পঞ্চমীর দিন আমি ঠাকুর দেখতে গেছিলাম। খুব শর্টে আমি স্টোরিটা বলছি কি হয়েছিল, অত বড় অনেক বড় একটা ঘটনা আর কি। দুর্গাপুজোর পঞ্চমীর দিন আমি ঠাকুর দেখতে গেছিলাম কলকাতায়। সেই 10টার সময় বেরিয়ে সকাল আমরা ফিরেছিলাম রাত 11টায়। আর প্রচুর কিছু খেয়েছি আমরা, ফাস্ট ফুড যেটা হয়, সব থেকে বেশি খেয়েছি কোল্ড ড্রিঙ্কস আর কি। কোল্ড ড্রিঙ্কস আমাদের হেলথের জন্য বিশাল ক্ষতিকারক, যেটা আমি হাতে না হাতে প্রমাণ তো পেয়েছি, জানতামও আমি আগে। অ্যান্ড বাড়ি এসছে 11টা নাগাদ, এসে 12টার থেকে আমার সাডেন একটা পেটে ব্যথা শুরু হয়। আমার বুকে এই জায়গাটা থেকে পেটের ডান দিক, সাইড ফাইড সব ব্যথা হতে শুরু করেছিল। তো দেন 12টা থেকে 2:30 অবধি আমি নিজে নিজে অনেক কিছু ট্রাই করিনি, খুব ডিসপ্যারেট হয়ে গেছিলাম যে আমাকে ব্যথাটা কমাতেই হবে। কোল্ড ড্রিঙ্কস এগেন, আমি মানে কোল্ড ড্রিঙ্কস খেলে আমি ফার্স্টে ভাবছিলাম যে অ্যাসিডিটির ব্যথা হচ্ছে আমার। তো আমি কোল্ড ড্রিঙ্কস ট্রাই করলাম, হজম করার যা যা জিনিস হয়, হট ওয়াটার সবকিছু ট্রাই করে নিয়েছিলাম, বাট কমছিল না। তো দেন আমি 3:30 নাগাদ আমার বাড়ির লোকজনকে ডাকি। ততক্ষণ আমি একা একা স্ট্রাগল করে স্ট্রেংথ নিয়ে এক ফোঁটা চোখের জল ফেলিনি। ভাবছিলাম যে কমানো যায় কি, সবাই ঘুমাচ্ছে ঘুমাক, বাট কিছু হয়নি। দেন 3টে নাগাদ আমি আমার বাড়ির লোককে জানাই। জানানোর সঙ্গে সঙ্গে সবাই আসে, সবাই আবার আগেন সেম প্রসেস ট্রাই করে, কিছুতে কিচ্ছু হয়নি। অ্যান্ড এর আগেও 3 থেকে 4বার আমার সেম পেটে ব্যথা হয়েছিল। তো আমি ভাবছিলাম সেটারই পেটে ব্যথা হচ্ছে। 4টের সময় গিয়ে আমাদের বাড়ির থেকে 10 মিনিট গিয়ে একটা নার্সিং হোম আছে, তো সেখানে গিয়ে আমার মা আর দাদা বাইকে করে আমায় নিয়ে গিয়ে অ্যাডমিট করে সেখানে। তো নার্সিং হোমে গিয়ে আগেও আমার সাথে যেটা হয়েছে 3 থেকে 4বার, যে আমার 2টো কোমরে পেন কিলার অ্যান্ড 2টো হাতের এই জায়গাগুলোয় পেন কিলার দিলে আমার ব্যথাটা 10 মিনিটের মধ্যে কমে যায় অ্যান্ড আমি বাড়ি চলে আসি। প্রত্যেকবারই 4বার আগে আমার সাথে এটা হয়েছে। তো আমি সেটাই ভেবেছিলাম যে এটা হবে, ইঞ্জেকশন দেবে, বাড়ি চলে আসবো, দেন পুজোয় আমি ঘুরবো। বাট ওখানে গিয়ে ওরা ট্রাই করে, ইঞ্জেকশন দেয়, দিয়ে দেন আমার গায়ে হাত দিয়ে দেখে যে আমার প্রচন্ড জ্বর। ঠিক আছে, আর আমার এতটাই ব্যথা হচ্ছিল যে আমার মাথায় আসছিল না যে আমার জ্বর এসছে, আমার কষ্ট হচ্ছে, এসব কিছু না, আমার পেটে এত পেন হচ্ছিল। আরো হ্যানা ত্যানা 4-5 রকমের ইঞ্জেকশন পুশ করে, দেন আমাকে স্যালাইন দিতে হয়। আগে আমার কখনো স্যালাইন দিতে হয়নি, এরকম ক্রিটিক্যাল কন্ডিশন কিচ্ছু হয়নি। হাতে চ্যানেল করে, যেটা দেখে আমি
আই ওয়াজ লাইক প্রচন্ড কান্নাকাটি করি। হাতের চ্যানেল করেছে যাদের, তারা জানো যে নার্ভের ভিতর দিয়ে ইঞ্জেকশনটা ফুটিয়ে রাখে, দেন চ্যানেল হয়, রক্ত বেরোয় একটু, সবকিছু দেখে আমি খুব নার্ভাস হয়ে যাই, খুব কান্নাকাটি করি, অ্যান্ড পেনটাও কমছিল না। 4টে থেকে দেন 7টা বেজে যায়, দেন আমার ব্যথা একটুও কমে। 4টে থেকে 7টা এই টাইমটার মধ্যে তোমাকে এতগুলো ইঞ্জেকশন দেওয়া হয়েছে, প্রায় 6 থেকে 7টা, তো এর মধ্যে আর ইঞ্জেকশন দেওয়া যাবে না। অ্যান্ড দেন ডক্টর চেক আপে আসে, চেক আপ করে, অ্যান্ড ডক্টর আমার ব্যথার যে সিমটমস যাই ছিল সবকিছু দেখে জানায় যে এটা অ্যাসিডিটির ব্যথা না, এটা অন্য কিছু বড় সিমটমস হতে পারে। তো সেখানে গিয়ে আমরা ইউএসজি করাই, এক্স রে করাই, যা যা রকমের রিপোর্ট করানোর, ব্লাড টেস্ট হয়, আবার ইনজেকশন, এগেইন 4-5 রকমের ইনজেকশন, চ্যানেলের ভিতর দিয়ে ইনজেকশন, নর্মাল হাতে বা শরীরে ইনজেকশন দিলে যা লাগে না, চ্যানেলে ইনজেকশন দিলে অনেক বেশি লাগে। 3:30-র সময় গিয়ে তখন আমার পেটের ব্যথাটা হালকা হালকা কমছে। তখন ওই যে আমার ব্যথাটা হচ্ছিল না, কমছিল বাড়ছিল, কমছিল বাড়ছিল, তো এরকম করতে করতে মানে পুরোপুরি কমে যাচ্ছিল না, বাট 3:30 নাগাদ গিয়ে আমার ব্যথাটা ফাইনালি কমেছে। আমি ভাবছিলাম যে এবার আমাকে ডিসচার্জ করেই দেবে, এবারে পুজোর সময় আমি ঠাকুর দেখতে পারবো কি। দেন 4টের সময় গিয়ে আমাকে রিপোর্ট দেয়, সব রকম ব্লাড টেস্ট, এক্স রে, ইউএসজি। তো সেখানে রিপোর্ট দেখে ডক্টর আমাদেরকে জানায় যে আমার ওভারিতে একটা সিস্ট আছে অ্যান্ড একটা অ্যাপেন্ডিক্স আছে, সেটাকে ইমিডিয়েটলি সার্জারি করতে হবে। অ্যান্ড ডক্টর আমার বাবাকে ডেকে জানায় যে আপনারা আগে কেন আসেননি, আপনাদের অনেক আগে এটা সার্জারি করা উচিত ছিল, এখন এটা অনেক বাজে একটা ক্রিটিক্যাল স্টেজে আছে, এটাকে ইমিডিয়েটলি সার্জারি করাতে হবে, নাহলে আরো বাড়াবাড়ি কিছু হতে পারে। অ্যান্ড অ্যাপেন্ডিক্সটা যেটা ছিল ওটার মধ্যে লিকুইড টাইপের ওয়াটারি কিছু হয়ে গেছিল, যেটা ইমিডিয়েট সার্জারি করাতে হতো। তো সবকিছু মিলিয়ে আমাকে জানায় যে আমাকে মাইক্রো সার্জারি করাতে হবে। অ্যান্ড আমি মাকে রিকোয়েস্ট করছিলাম যে এইসব অপারেশন, সার্জারি, এইসবের কোনো এক্সপিরিয়েন্স আমার নেই, তো পুজোটা কেটে যাক তারপরে আমরা করবো। বাট মানে ডাক্তার বলেই দিয়েছে যে আমাকে আজকেই সার্জারি করতে হবে বা ইমিডিয়েট সার্জারি করতে হবে। অ্যান্ড আমার বাড়ির লোকও, আমি জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি, ঘুম থেকে উঠে দেখছি সব অপারেশন করা ঠিকঠাক হয়ে গেছে। আমার তো খুব লেভেলের ফাটছে যে অপারেশন করাতে হবে, যেগুলো আমি আগে কোনোদিন ভাবিও নি। এরকম 6টা নাগাদ আমার অপারেশনটা হয়। সবকিছু মিলিয়ে একটা কোথাও গিয়ে আমি কিন্তু তেমন একটা ভয় পাইনি। আমারকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে, তখন হচ্ছে আমার একটাই, আমার বাড়ির 20 জন মানুষ, আমার পাড়ার প্রচুর মানুষ ওখানে ছিল আর কি, নার্সিং হোমে চলে গেছিল, তারা কেউ ঠাকুর দেখতে বেরায়নি, তারা কেউ মজা করেনি। তো আমার একটাই অপারেশন থিয়েটারে আমি হেঁটে হেঁটেই গেছিলাম একটা নার্সের সাথে। তো সেখানে গিয়ে আমার একটাই মনে হচ্ছিল যে আমাকে আমার বাড়ির এতগুলো মানুষকে ছেড়ে একা একা অপারেশন থিয়েটারে যেতে হচ্ছে, কারণ সেখানে কাউকে অ্যালাউ করে না অনেকটা জায়গা জুড়ে। তো বাকি কোনো ভয় বা নার্ভাসনেস কিন্তু আমার লাগেনি, কেন জানি না আমি এতটা স্ট্রং হয়ে গেছি বা হতে পেরেছি। তো যাই হোক, এটা খুব ভালো ব্যাপার। তো দেন আমার মাইক্রো সার্জারি হয়, অ্যান্ড মাইক্রো সার্জারির সময় তার আগে প্রচুর ইনজেকশন দেয় আমাকে, মানে অপারেশনের জন্য আমাকে যখন প্রিপেয়ার করছিল না, প্রায় আরো 7-8খানা ইনজেকশন, ইসিজি, প্রচুর রিপোর্ট, ব্লাড টেস্ট, এগেইন এক্স রে, অনেক কিছু করে সবকিছুর জন্য। অ্যান্ড আমার দাদা আমাকে বারবার এসে বলছে এই আর 2জনের পরে হবে অপারেশন, এই আর 3জনের পরে হবে অপারেশন, এরকম। আমার একটা সেই ভাইবা দিতে যাবো, ভাইবা দিতে যাবো, এরকম ফিল আসছিল। অপারেশন থিয়েটারে যাওয়া মাত্রই ওরা আমাকে জিজ্ঞেস করছিল ভয় লাগছে, এই সেই অনেক গল্প টল্প করছিল। দেন আমাকে জিজ্ঞেস করা হয় আমি কি করি না করি, অ্যান্ড আই ওয়াজ লাইক আমার ইনফ্লুয়েন্সার। আমাদেরকে বলার সাথে সাথেই আমার চোখে না, ওরা অপারেশনটা করার সময় একটা টাওয়াল ঢাকা দিয়ে দিয়েছিল, অ্যান্ড অ্যানাস্থেসিয়া করায় আমার পুরো বডিটা অবশ হয়ে গেছিল, যে আমি কোনো শার্ট ছিল না, আমার এত অবধি পুরো অবশ ছিল। বাট ওরা তাও, মানে আমার বডিটা যখন অবশ হচ্ছিল, পায়ের ফিট থেকে হতে শুরু করেছিল, ওরা আমার সাথে গল্প করছিল, অ্যান্ড ওরা আমাকে বলছিল তোমার চ্যানেলের নাম বলো, তোমার ইনস্টা অ্যাকাউন্টের নাম বলো। আমি ওদেরকে বললাম আহামরি। তো আমি যখন শুনতে পাচ্ছি, তার মধ্যে ওরা আমার চোখে একটা টাওয়াল চাপা দিয়ে দিয়েছে, যে অপারেশনের সময় যাতে আমি না দেখতে পাই। অ্যান্ড তার মধ্যে আমি দেখতে পাচ্ছি ওরা না, মানে যে কটা ডক্টর নার্স ছিল, ওখানকার ওয়ার্কার্স, সবাই অপারেশন থিয়েটারে আমার গলা আমি শুনতে পাচ্ছি, সবাই আমার চ্যানেল সার্চ করে, আমার অ্যাকাউন্ট সার্চ করে আমার ভিডিও দেখছে। এটা একটা আলাদা লেভেলের ভালোবাসা যে আমি অপারেশন করাতে গেছি, সেখানেও সবাই আমার ভিডিও দেখতে চালিয়ে, আমার প্রমোশনের ভিডিও, আমার ইনস্টা অ্যাকাউন্টের ভিডিও, আমার ইউটিউবের ভিডিও। খুব ভালো লাগছিল সব মিলিয়ে আমার, আমি সেই পেনটা ফিল করতে পারিনি। অ্যান্ড দেন অপারেশন হয়, খুব ভালোভাবেই সবকিছু ঠিকঠাক হয়, খুব টাচ উড। অ্যান্ড আমার মনেও নেই কি হয়েছে অপারেশনের ফিলিংসটা আমার
কাইন্ড অফ আলাদা। আমি জানি না আমি একটা ঘোরের মধ্যে ছিলাম, না ঘুমাচ্ছিলাম, না জেগেছিলাম, না চোখ বন্ধ করেছিলাম, কি হয়েছে আমার সাথে আমি কিচ্ছু মনে নেই। বাট আমার মনে আছে যে যেটুকুনি আমি আমার চোখের সামনে সব পছন্দের জিনিস দেখতে পাচ্ছিলাম, যে নীল বেগুনি রঙের অনেক কিছু, চারদিকে পুতুল পুতুল, লাখ লাখ পুতুল, মিউজিয়াম কাইন্ড অফ, আমাকে কেউ স্ট্রেচারে করে নিয়ে ঘোরাচ্ছে। আমার মাথায় আছে যে আমার অপারেশন হবে, বাট আমার কোনো পেন হচ্ছে না, কিছু হচ্ছে না। আমার চারিদিকে আমি যেগুলো পছন্দ করি সেরকম অনেক কিছু হচ্ছে। জানি না এটা একটা ইমাজিনেশন, একটা ঘোর, না একটা কিছু। এটা আমি অপারেশনের পরে সবাইকে জানিয়েছি যে আমার সাথে এরকম এরকম হয়েছে। সবাই শুনে খুব হেসেছে যে কারোর সাথে অপারেশনের সময় এরকমও হয়। নবমীর দিন আমি ডিসচার্জ হই। আমার পুরো পুজোটাই কেটেছে হসপিটাল নার্সিং হোমের বেডে। আমি কিছু জানতেও পারিনি, একটা কেবিনের মধ্যে চারটে দেওয়াল, এভাবে কেটে গেছে। বাট এখন আমি অনেকটা বেটার, অনেকটা সুস্থ। বাট আমার পেটে এখনো 3টে স্টিচ রয়েছে, স্টিচগুলো এখনো কাটিনি। 13 তারিখ মানে 15 দিন অপারেশন হওয়ার, 15 দিন হওয়ার মাথায় স্টিচ কাটার কথা। 13 তারিখে 15 দিন হচ্ছে। দেন আফটার দ্যাট আমার বার্থডেও আছে। ওফ, দ্যাট চ্যাপ্টার অফ মাই লাইফ না একটা যুদ্ধের মতন। তোমরা শুনতে শুনতে হাঁপিয়ে গেলে না, আমি বলতে বলতে লিটারালি হাঁপিয়ে গেলাম। আর একটা বালিশ নিয়ে জাস্ট বসলাম, কারণ এখন আমি বেশিক্ষণ সোজা হয়ে বসতে পারি না, আমার কষ্ট হয় ফিজিক্যালি, যেহেতু আমি ঠিক নেই। তো এবার চলো আমরা আসি মেইন টপিকে ভিডিওটার, যে আমাদের অ্যাকনে পিম্পল হলে কি কি ইউজ করা উচিত, বা কি কি আমি ইউজ করেছি, আমি ইউজ করি। আমার যে কারণটায় পিম্পলটা হয়েছিল সেটা আমি ওপেন প্ল্যাটফর্মে বলতে পারবো না, কারণ সেটা একটা আমার প্রফেশনাল কারণেই হয়েছিল। আই গেস তোমরা কেউ কেউ বুঝতে পারছো কারণটা কি, বাট যারা বুঝতে পারছো না তাদেরকে আমি রেফার করবো। আমি একটু হিন্টস দিয়ে রাখছি, যে যারা কোনোদিন ফেসিয়াল বা এক্সট্রা কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট ট্রাই করোনি বাইরে, প্লিজ এগুলো থেকে দূরে থাকো। যাদের স্কিন খুব সেন্সিটিভ, প্লিজ দূরে থাকো এগুলো থেকে, করো না। কারণ আমারও কাইন্ড অফ সেম কারণেই হয়েছে, বাট পুরোপুরি আমি বলতে পারছি না কারণটা কি তোমাদেরকে। দেখো, ব্রেকআউটস বেরোলে ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে সাজেস্ট করবো মুখে কিচ্ছু ইউজ করো না। মানে তুমি কেমিক্যালস কি, যে কোনো ক্রিম, যে কোনো মেকআপ, রেগুলার বেসিসে যে কোনো স্কিন কেয়ার তোমরা ট্রাই করছো, সেগুলো ইউজ করো না। আমি তোমাদেরকে রেফার করবো সব বন্ধ করে দাও। আমি তোমাদেরকে কয়েকটা প্রোডাক্ট দেখাচ্ছি, সেগুলো আমি ইউজ করেছি, অ্যান্ড আমি ইউজ করে সেগুলোর রেজাল্ট পেয়েছি বলেই দেখাচ্ছি। অ্যান্ড কি রেজাল্ট পেয়েছি, কখন ইউজ করেছি, কিভাবে ইউজ করেছি, সবটা তোমাদেরকে বলে দেবো। তো লেটস স্টার্ট। তো এটা হচ্ছে ময়শ্চারাইজার, হচ্ছে ডট অ্যান্ড কির একটা, দেখতেই পাচ্ছ ব্লু কালারের। এটার মধ্যে হচ্ছে এটা হাইড্রেটিং জেল ময়শ্চারাইজার প্লাস প্রোবিওটিক্স। এই ব্লু কালারের ময়শ্চারাইজারটা আমি আমার যখন পিম্পল ছিল তখন ইউজ করতাম ময়শ্চারাইজার হিসেবে। মানে আমি আরো অনেক রকম ময়শ্চারাইজার ইউজ করি, বাট এটা না খুব লাইট ওয়েট, দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করতাম। অ্যান্ড আফটার ইউজিং দ্যাট এক্সট্রা কোনো সাইড এফেক্ট আমি দেখতে পাইনি। বাট কমেছে যে পিম্পল সেটাও আমি বলবো না, কিন্তু আমার ফেসটা যেরকম ছিল খুব লাইট ওয়েট লাগতো। অ্যান্ড কোনো হেভি ফিলিং হতো না। পিম্পল হলে যে একটা ইরিটেটিং ব্যাপার থাকে ফেসে, এই ময়শ্চারাইজারটি ইউজ করার পরে সেরকম দেখতে পেতাম না। সো দ্যাট আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করতাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি রেগুলার বেসিসে টোনার ইউজ করি, ঠিক আছে? তো একটা মানে রাত্রিবেলাও ইউজ করি, অ্যান্ড দিনের বেলা স্নান করার পরেও ইউজ করি। তো যখন আমার পিম্পল ছিল, অ্যান্ড ইউজুয়ালি আমি এই টোনারটা ইউজ করি, এটা পিলগ্রিমের একটা টোনার, অনেকে ইউজ করো। এটা যদি লিঙ্ক লাগে প্লিজ, যেই যেই প্রোডাক্টের লিঙ্ক লাগবে আমি একটু কমেন্ট করবে, আমি ডেসক্রিপশন বক্সে বা কমিউনিটি বক্সে অ্যাড করে দেবো। তো রেগুলার বেসিসে আমি পিলগ্রিমের এই টোনারটা ইউজ করি, অ্যান্ড পিম্পল হওয়ার সময়ও এই টোনারটা ইউজ করতাম। অ্যান্ড দিস ইজ গুড, এটাতেও কোনো সাইড এফেক্ট নেই, অ্যান্ড হেলদি রাখে আমাদের স্কিনটাকে। তো আমি রেফার করবো এটাই ইউজ করো। আরো একটা টোনার ইউজ করতে পারো যেটা আমাদের স্কিনটাকে অনেকটা রিফ্রেশ ফিল করায়, সেটা হচ্ছে ডালবারি টোনারটা। এটা একটা কোরিয়ান টোনার, এটার কোম্পানিটা হচ্ছে ডালবা। এটা তোমরা নাইকায় সার্চ করলে ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে, বা কমেন্ট ফর লিঙ্ক। সো এই দুটো টোনারই আমি ইউজ করতাম। দেন তোমাকে একটা প্রোডাক্ট দেখাই, যেই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি পিম্পলের জন্য। তো এই প্রোডাক্টটা আমি কখনো কিনিনি, আমি তোমাদেরকে অনেস্টলি বলছি, আমি প্রমোশনাল পারপাসেই এই প্রোডাক্টটা পেয়েছিলাম। আমার মনে হচ্ছিল না এটা আমার কাছে আছে। দেন আমার যখন খুব ব্রেকআউটস বেরিয়েছিল, আমার এরকম বড় বড় হয়ে পিম্পল বেরিয়েছিল, তো তখন এটা অ্যাকচুয়ালি ওভারনাইট একটা ট্রিটমেন্ট, পিঙ্ক ফাউন্ডারি কোম্পানিটা। তো এটা শেক করতে হয় না, এটা যেরকম আছে এটাকে একদম স্থির রেখে, শেক না করে, এটার মধ্যে ইয়ারবাডস হয় না, ওটার মধ্যে যে তুলোগুলো থাকে ওটাকে ডুবিয়ে পিম্পলের ওপরে জাস্ট এরকম করে বসিয়ে বসিয়ে দিলে, ওভারনাইট রেখে দিলে অনেকটা পিম্পল কমে। অ্যান্ড এটা ওয়ার্ক করেও ছিল আমার জন্য। খুব একটা যে একদিনে পিম্পল উঠে এসেছিল এরকমই থাকে,
এটার রুলস এরকমই যে পিম্পলের ওপরে দিলে এটা এটা পিম্পলটা রিমুভ হয়ে যায়। বাট একদিনে যে পিম্পল রিমুভ হয়ে গেছিল একদমই বলবো না, 2-3 দিন 3 দিন মতো তো টাইম লেগে গিয়েছিল, একটু একটু করে কমছিল। বাট এটা ওয়ার্কস, আমার জন্য তো ওয়ার্ক করেছে। এটা একটা লিকুইড টাইপের, অনেকটা শেষ হয়ে গেছে দেখতে পারো। আমি এই পিম্পলের সময় এটা ফার্স্ট টাইম ইউজ করেছি অ্যান্ড দিস ইজ সো গুড লিটারালি। যাদের মুখে এরকম এরকম সাইজের যে পিম্পল গুলো আছে, তোমরা এরকম সাইজের পিম্পলের জন্য এটা ইউজ করতে পারো। খুব দরকার না হলে তো মেকআপ করতাম না, বাট একটা স্কিন কেয়ার আমি খুব ইউজ করতাম, সেটা হচ্ছে সানস্ক্রিন। কোথাও বেরোনোর আগে পিম্পল হলেও আমরা অনেকে মেকআপ অ্যাভয়েড করতে গিয়ে সবকিছু অ্যাভয়েড করি, বাট আমি রেফার করবো মেকআপ অ্যাভয়েড করো, অবভিয়াসলি সবকিছু অ্যাভয়েড করো, বাট সানস্ক্রিন কখনো অ্যাভয়েড করো না। পিম্পল হোক, ব্রেকআউটস বেরোক মুখে, যাই হয়ে যাক না কেন, বাইরে বেরোলে সানস্ক্রিন ইজ দ্য মাস্ট। আমার কাছে প্রচুর রকমের সানস্ক্রিন আছে, ঠিক আছে, আমি প্রচুর রকমের সানস্ক্রিন ঘুরিয়ে ফিরিয়ে ইউজও করি, বাট পিম্পল যে কটা দিন ছিল আমি গার্নিয়ারের এই সানস্ক্রিনটা ইউজ করতাম অনলি বিকজ এটা খুব লাইট ওয়েট। আগেন এটা করলে মুখে কোনো কি বলবো ইরিটেশন হয় না, কোনো প্যাচি প্যাচি লাগে না, খুব মানে মুখে যে কিছু ইউজ করেছি সেটা আর কি বোঝা যায় না। দ্যাটস ওয়াই আমি ওই পিম্পলের কটা দিন এই সানস্ক্রিনটা ইউজ করতাম। তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, কারণ এটা খুব লাইট ওয়েট আর জেল বেসিসে, মানে এটা খুব লিকুইড টাইপের ওয়াটার বেসিস একটা সানস্ক্রিন। আর সব থেকে বড় কথা, মুখটা অয়েলি বা প্যাচি প্যাচি লাগে না এই সানস্ক্রিনটা ইউজ করলে। আমার যে রেগুলার বেসিসে পিম্পল থাকে, মানে যেগুলো আমার মাঝে মধ্যেই বেরোয় বা যখন খুব বেশি পিম্পল ছিল, তখন আমি যেটা রোজ ট্রাই করতাম সেটা হচ্ছে প্রত্যেকদিন রাত্রিবেলা আমি একটা সিরাম ইউজ করতাম। আমি তোমাদেরকে 3খানা সিরাম এখানে দেখাচ্ছি। 3খানা সিরামের মধ্যে যে কোনো একটা সিরাম তোমরা ইউজ করো, প্রচন্ড হেল্প করে সিরাম আমাদের ফেসের জন্য। তোমরা একটা জিনিস দেখতে পাবে, আমার ফেসে পিম্পল থাকলেও না, এখনো আমার ফেসে পিম্পল আছে, বাট আমার স্কিনটা খুব গ্লোয়িং, মানে আমার স্কিনটা না ভিতর থেকে হেলদি। আমার পিম্পল থাকতে পারে, বাট আমার পিম্পল হলেও আমার স্কিনটা যে খুব রাফ হয়ে যায়, ছাল ওঠে অনেকের, ওরকম না, আমার স্কিনটা খুব নরম থাকে, বাট সেটার উপরেই পিম্পল হয়। তো সেটা নিয়ে আমাকে চিন্তা করতে হয় না, বিকজ আমি না সবসময় একটা সিরাম ইউজ করি, অ্যান্ড আমি দেখেছি সিরাম ইউজ করলে আমার স্কিনটা ভিতর থেকে গ্লো করে। তো আমি সবার আগে, সবকিছু প্রোডাক্টের আগে তোমাদেরকে একটা সেরাম সাজেস্ট করবো, যে যাদের মুখে সবসময় পিম্পল থাকে প্লিজ একটা সেরাম ইউজ করো। তো আমার ফার্স্ট চয়েস সিরামে যেটা হচ্ছে এই ল্যাকমি সিরামটা। এটা অলমোস্ট ফিনিশ, দেখো অলমোস্ট না, পুরোটাই ফিনিশ, একটুখানি বাঁচিয়ে রেখেছি বিকজ এটা আমার ফেভারিট সিরাম। এটা আমি আবারও লাগাতে চাই, বাট প্রমোশনে আমাকে আর দেবে না, প্রমোশনেই পেয়েছি। এই সিরামটা খুব ভালো একটা সিরাম ল্যাকমির ভাইটামিন সি সিরাম। এটা মানে ড্রপার আছে, এরকম ড্রপারটা দিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করে যতটা পরিমাণ, জাস্ট হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে, খুব মাসাজ করবে না, জাস্ট ট্যাপ ট্যাপ করে লাগিয়ে ঘুমিয়ে পড়বে, ওভারনাইট রাখবে, সকালবেলা ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করবে, দেন একটা ভিজিবল গ্লো দেখতে পাবে, আমি প্রমিস করছি। দেন আমি ইউজ করি আরো একটা ল্যাকমি সিরামে আমার ফার্স্ট চয়েস অবভিয়াসলি ল্যাকমি। তো এটা আমি এখনো কাটিনি, আমি 2-3 বার ইউজ করেছি, বাট আমি স্যাটিসফাইড এই সিরামটা নিয়েও। ল্যাকমির পারফেক্ট রেডিয়েন্স এর একটা সিরাম, ছোট্ট একটা বোতল, আমি এটা কাটিনি, এইটা পুরোপুরি শেষ হলে তারপরে আমি এটা কাটবো গিয়ে। এই সিরামটাও তোমরা ইউজ করতে পারো, এটাও একটা পিম্পল কমানোর জন্য বলতে পারো, বা স্কিনে গ্লো আনার জন্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট সিরাম। তারপরে আর একটা সিরাম দেখাচ্ছি, সেটা হচ্ছে এই ফক্সটেলের সিরামটা, হচ্ছে ফক্সটেলের ভাইটামিন সি ব্রাইটনিং সিরাম। অ্যাকচুয়ালি আমার স্কিনের জন্য না ভাইটামিন সি খুব ওয়ার্কস করে, আমি জানি না আর তোমাদের কার স্কিনে কিরকম কি নায়াসিনামাইড, ভাইটামিন সি, ভাইটামিন ই বা কি কাজ করে কেমন। আর সব থেকে ইম্পর্টেন্ট, আমার যে কটা দিন ব্রেকআউটস হয়েছিল আমি রোজ ফেস ওয়াশ করতাম, দিনে 2বার করে, মর্নিং এ আর রাত্রিবেলা করে। তো আমি ওই কটা দিন হিমালয়ের যে নিম ফেস ওয়াশটা আছে, যেটা আমরা সবাই ছোট্ট থেকে মেখে মেখে অভ্যস্ত, সেটা ইউজ করতাম। আমার হাতের কাছে ওটা এখন নেই বলে আমি দেখাতে পারছি না, বাট আমি পিকচারে অ্যাড করে দিচ্ছি এখানে স্ক্রিনে যে আমি কি ফেস ওয়াশ ইউজ করতাম। আর অন্য কোনো ফেস ওয়াশ ইউজ করতাম না, অনলি হিমালয়া নিমের ফেস ওয়াশ ইউজ করতাম। তোমরাও ট্রাই করো, যেই ফেস ওয়াশে নিম আছে সেরকম নিমের কোনো ফেস ওয়াশ ইউজ করা, যাদের প্রচুর পিম্পল অ্যান্ড অ্যাকনের প্রবলেম আছে। তো দ্যাটস ইট। আমি পিম্পলের কটা দিন কোনো 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 মেকআপ করতাম না, কোনো কেমিক্যাল ইউজ করতাম না। তো আজকের ভিডিওটা এই অবধি। কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও, সবকিছু শেয়ার করলাম, কি করবে কি কি না করবে, আমার হেলথ কন্ডিশন, অ্যান্ড নেক্সট ভিডিও কি দেখতে চাও সেটাও আমায় কমেন্ট করে জানিও। তো চলো আজকে বাই অ্যান্ড টাটা।